গুড মর্নিং সবাইকে। কয়েকদিন আমাদের গ্যাপ গেছে, তো আমরা একটু পরে একটু আবার শুরু করছি। তো পাইথনে দেখো, নেক্সট যে অংশটা বাকি আছে তোমাদের করাবো আর কি আজকে, সেটা হলো এক্সপ্রেশনস, স্টেটমেন্ট, টাইপ কনভার্সন অ্যান্ড ইনপুট আউটপুট, এই অংশটা। তো এগুলো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই কটা জিনিস হলে প্রোগ্রামিংটা করতে আমাদের সুবিধা হয়। তো এই জিনিসগুলো আমাদের একটু জেনে নিতে হবে। তো প্রথমেই এক্সপ্রেশন কাকে বলে সেটা বলি। এক্সপ্রেশন মানে হলো কিছু অপারেটর থাকবে, যেমন ধরো এ বি, এক্স ওয়াই, এগুলো কিছু ভ্যালু থাকবে। আর সরি, অপারেটর মানে যেটা প্লাস মাইনাস স্টার এইগুলো। আর যে কিছু ভ্যালু থাকবে, ধরো 5, 4, 6, 7 এরকম ভ্যালু। আর কিছু ভেরিয়েবল থাকবে, এ বি সি এক্স ওয়াই এইগুলো। তো এই জিনিসগুলোকে একসঙ্গে যদি আমরা লিখি সেটাকে এক্সপ্রেশন বলে। যেমন ধরো সি ইজ ইকাল টু এ প্লাস বি প্লাস 5, এটা একটা এক্সপ্রেশন। ঠিক আছে, তো এইরকম এক্সপ্রেশনগুলোকে ব্যবহার করা হয় পাইথনে। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই ব্যবহার করা হয়, পাইথনেও করা হয়। স্টেটমেন্ট মানে হলো যে এমন একটা লাইন, যে লাইনটা কোনো একটা কাজকে কম্পিউটারকে করতে বলছে। মানে যখন এক্সপ্রেশনটাকে আমরা সামথিং ইজ ইকাল টু লিখবো, তখন সেইটা হয়ে যাবে একটা স্টেটমেন্ট। ঠিক আছে, মানে ধরো এ ইজ ইকাল টু 5, এটা একটা স্টেটমেন্ট। কেন? কারণ কম্পিউটারকে বললাম আমরা যে এ বলে যে ভেরিয়েবলটা আছে সেটার মানকে 5 করো। এই যে একটা কাজ করতে বললাম, তাহলে এটা হয়ে গেল একটা স্টেটমেন্ট। ঠিক আছে। আচ্ছা, এইবার যেটা আছে সেটা হলো অপারেটর প্রিসিডেন্স বা প্রিসিডেন্স অফ অপারেটরস। অপারেটর প্রিসিডেন্স কেন লাগে? কারণ অনেকগুলো অপারেটর ধরো একটা লাইনে আছে, কোন অপারেটরটা আগে কাজ করবে সেইটা জানার জন্যে অপারেটর প্রিসিডেন্সটা লাগে। তো সেটার জন্য আমাদের ধরো এখানে আমি একটা এক্সাম্পলও দিয়েছি, 5+10 × 2। তো এটা সাধারণ সরলের যে জ্ঞান, সেখান থেকেই তোমরা করতে পারবে। গুণের কাজ আগে হবে, তারপর যোগের কাজ হবে। তাহলে কি হবে, 10 × 2 আগে 20 হবে, তারপর তার সঙ্গে 5 যোগ হয়ে 25 হবে, এরকম ভাবে হবে। এছাড়া ব্র্যাকেট যদি কোথাও থাকে, তাহলে ব্র্যাকেটের কাজ সব সময় আগে হয়। তাহলে ব্র্যাকেটের কাজ কমপ্লিট করে তারপর আমরা অন্য কাজে যাব। কিন্তু এই অপারেটর প্রেসিডেন্সের জন্য একটা টেবিল আছে, সেই টেবিলটাতে অনেকগুলো অপারেটর দেয়া আছে। হ্যাঁ, দেখো এই সমস্ত অপারেটর প্রেসিডেন্সের একটা টেবিল আছে। তো এই যে অপারেটর প্রেসিডেন্সের টেবিলটা, এই টেবিলটা ফলো করে অপারেটরগুলো কাজ করে। তো অনেকগুলো আছে, দেখো 16-17টা রয়েছে। তো এইগুলো অ্যাকচুয়ালি কেন লাগে? কারণ একটা লাইনে ধরো অনেকগুলো অপারেটর একসঙ্গে আছে, আর সামথিং ইজিক্যাল টু করে একটা স্টেটমেন্ট আকারে লেখা আছে। তখন তোমাদের যেটা আসবে সেটা হলো যে এই অপারেটরগুলোর মানে ফাইনালি কত রেজাল্ট আসবে, এবং এই যেটা ইজিক্যাল টু করা আছে তার মধ্যে কত স্টোর হবে, এইরকম একটা প্রশ্ন তোমাদের আসবে। তো এই যে প্রেসিডেন্সটা আছে, সেইটা যদি তোমরা পড়ে নাও তাহলে বুঝতে পেরে যাবে। ঠিক আছে। আর ডান দিকে যেটা দেখছো অ্যাসোসিয়েটিভিটি, এটা কেন লাগে না, একই অপারেটর যখন পরপর দুবার থাকে তখন অ্যাসোসিয়েটিভিটিটা লাগে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো। ধরো এরকম আছে, পাইথনে আমি অপারেটর অলরেডি তোমাদের পড়িয়েছি। হ্যাঁ, এক্স ইজ ইকাল টু 2^3 টু দি পাওয়ার 2। এবার তোমার মনেই হতে পারে যে এই দুটো স্টার মানে টু দি পাওয়ার হয়, যে কোনটা আগে কাজ করবে, এরকম একটা প্রশ্ন মনের মধ্যে আসতে পারে। তো এখানে আমাদের এই অপারেটরটার অ্যাসোসিয়েটিভিটি কি আছে ওইটা দেখতে হবে। খেয়াল করে দেখো, টু দি পাওয়ার যেটা, সেটা হলো এই যে 3 নম্বর, 3 নম্বরে এক্সপোনেনশিয়াল যেটা, সেখানে অ্যাসোসিয়েটিভিটি কি আছে, রাইট টু লেফট।
রাইট টু লেফট মানে ডান দিকের কাজটা আগে হবে, তারপর বাম দিকের কাজটা হবে। তার মানে এখানে কি হবে, প্রথমে 3^2 হবে। তার মানে কি হবে, 3^2 এর ভ্যালু কত হয়, 3^2 এর ভ্যালু হচ্ছে 3 স্কোয়ার মানে 9। তাহলে এবার ফাইনালি কি হবে, 2^9। 2^9 হলে ফাইনাল রেজাল্ট আমি কত পাবো, দেখো 512। ঠিক আছে, গুণ করে দেখো, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 9 দুগুণে এরকম 8 দুগুণে 16 দুগুণে 32 দুগুণে এরকম করে করে দেখো, দেখো 512 2^9। এটা কিভাবে ভ্যালুটা পেলাম না, এই প্রিসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভিটি এই দুটো জিনিসকে একসঙ্গে মেলালে তবে আমরা ফাইনাল এক্সপ্রেশনের ভ্যালু পাই। তো এইটা তোমাদের লাগবে, এবং একটু কষ্ট করে এই যে টেবিলটা আছে সেই টেবিলটা তোমাদের বইতেও হয়তো পাবে। হ্যাঁ, তো এই টেবিলটাকে যদি তোমরা একটু মনে রাখতে পারো তাহলে পরে সুবিধে হয়। ঠিক আছে, আচ্ছা এরপর যেটা আছে সেটা হচ্ছে এই একই কথা, ইভালুয়েশন অফ এক্সপ্রেশন, যেটা আমি বললাম যে একটা এক্সপ্রেশন বিরাট বড় দিয়ে দেওয়া হয়েছে, সেটার মান কত হতে পারে তোমাকে বের করতে হবে। সবসময় দেখতে হবে ব্র্যাকেটের কাজ আগে হবে, তারপর ওই প্রেসিডেন্স অনুযায়ী যেটার বেশি প্রেসিডেন্স মানে গুরুত্ব বেশি সেটা আগে কাজ করবে, যার গুরুত্ব কম সে পরে কাজ করবে, এভাবে চলবে। ঠিক আছে, এরপর যেটা আছে সেটা হলো টাইপ কনভার্সন। টাইপ কনভার্সন মানে একটা ডেটা টাইপকে আরেকটা ডেটা টাইপে কনভার্ট করা। ঠিক আছে, তো পাইথনের ক্ষেত্রে দু রকম আছে, একটাকে বলা হয় ইমপ্লিসিট আর একটাকে বলা হয় এক্সপ্লিসিট। ইমপ্লিসিট মানে যখন আমরা কিছু লিখি নিজে থেকে কিছু কাজ হয়ে যায়, মানে অপারেটর নিজে থেকে ভ্যালু নিজে থেকে চেঞ্জ হয়ে যায়। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, ধরো আমি লিখলাম এখানে a is equal to 2, b is equal to 3.5। এবার c is equal to যদি a plus b করি তাহলে কি হবে, যেহেতু bটা 3.5 আছে, এটাও ফ্লোটে কনভার্ট হয়ে যাবে, ফ্লোট মানে দশমিক সংখ্যায় কনভার্ট হয়ে যাবে, এবং দুটো যোগফল যেটা বেরোবে সেটাও একটা দশমিক সংখ্যা বেরোবে। এই যে হয়ে গেল। এবার সি এর মানটা দেখো 5.5, বুঝতে পারলে? তো এইটাকে বলে ইমপ্লিসিট টাইপ কনভার্সন। ইমপ্লিসিট মানে নিজে থেকেই এটা হয়ে যায়। ঠিক আছে, আর যেটা এক্সপ্লিসিট আছে সেটা হলো আমরা যখন বলে দেবো, বাইরে থেকে যখন বলে দেবো যে টাইপটা কি হবে সেটাকে বলে এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। যেমন ধরো আমি যদি বলি ফ্লোট ফ্লোট 2, তাহলে কি হবে, 2 এর মানটা 2.0 হয়ে যাবে। হ্যাঁ, ধরো আমি সামথিং ইজিক্যাল টু লিখলাম, মানে ধরো লিখলাম ডি ইজিক্যাল টু ফ্লোট 2। ঠিক আছে, ডিটা কিন্তু ইন্টিজার ছিল, অথচ দেখো ডি এর মানটা 2.0। কেন? কারণ আমি এক্সপ্লিসিটলি 2 এর মানটাকে দশমিক সংখ্যায় কনভার্ট করে দিয়েছি, সেই জন্য 2.0 এলো। বুঝতে পারলে? তো এইটাকে বলে এক্সপ্লিসিট। যে কোনো ক্ষেত্রেই এক্সপ্লিসিট ব্যবহার করা যায়। আমরা মানে অন্য ল্যাঙ্গুয়েজ এটাকে টাইপ কাস্টিংও বলি। হ্যাঁ, এখানেও বলা হয়, টাইপ কাস্টিংও বলা হয়, যখন টাইপটাকে চেঞ্জ করে দেওয়া হয়, আমরা বাইরে থেকে করে দিই, সেটাকে বলে টাইপ কাস্টিং। আচ্ছা, এরপর কি আছে, এরপর আছে ইনপুট আউটপুট। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আগে ইনপুট আউটপুট শিখতে হবে, নাহলে হবে না। আমরা পাইথনে কিভাবে ইনপুট নেব না, এই যে লিখেছি নেম দিয়ে এন্টার ইওর নেম, এরকম যদি করি তাহলে কি হবে, যে কোনো ক্যারেক্টার টাইপের ডেটা ইনপুট নেওয়া যাবে। ঠিক আছে, পাইথনে ধরো আমি এরকম লিখলাম, এই যে নেম দিয়ে এন্টার ইওর নেম, এটা লিখলে কি হবে, একটা নাম চাইবে, তুমি নামটা ধরো দিলে ABCDE, নামটা ইনপুট হয়ে গেল নেম ভেরিয়েবলটার ভেতরে। ঠিক আছে, তো একই রকম ভাবে যদি আমরা নাম্বার ইনপুট নিতে চাই তখন কি করি, ইনপুট ফাংশনটা সব সময় একটা স্ট্রিংকে ইনপুট নেয়, তখন আমরা কি করি, ওই টাইপ কাস্টিং করে ওর মানে টাইপটাকে চেঞ্জ করে দিই। যেমন ধরো এইটা যদি করি, এই n ইজিক্যাল টু বলে যেটা আছে এটা যদি লিখি, তাহলে কিন্তু আমার ডেটাটা আসবে স্ট্রিং এ, আমরা ইন্টিজার দিয়ে ওটাকে কনভার্ট করে নেব নাম্বারে। তো এখানে দেখো একটা নাম্বার চাইছে, ধরো লিখলাম 45,
এবার এন কে প্রিন্ট করলে দেখো আমি নাম্বারটাই পাবো। কেন? কারণ অলরেডি ইনপুট নেওয়ার সময় এক্সপ্লিসিট টাইপ কাস্টিং করে ওটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে নিয়েছি। ঠিক আছে, এইবার লাস্ট হচ্ছে আউটপুট কিভাবে দেখাবো। আউটপুট তো সোজা প্রিন্ট ফাংশন দিয়ে দেখানো যায়। শুধু যদি কিছু ভ্যালু না থাকে, এমনি কিছু প্রিন্ট করতে হয়, তাহলে প্রিন্টের মধ্যে তুমি যেটা লিখবে আউটপুটে ওটাই দেখাবে। দেখো ওই যেটা প্রিন্টের ভেতরে সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখবে সেটাই আউটপুটে দেখাবে। এটা হলো মানে লেখার পদ্ধতি। আর যদি কোনো ভ্যালু দেখাতে হয় তাহলে দুইভাবে দেখানো যায়। একটা হলো এইভাবে দেখানো যায়, ইওর নেম ইজ বলে এইভাবে প্রিন্ট করতে পারো, মানে কোটেশন কমপ্লিট করে কমা দিয়ে ভেরিয়েবলের নামটা যদি দিয়ে দাও তাহলে আউটপুটে দেখাবে। এই দেখো হয়ে গেল। আর আরেকটা কাজও হয়, সেটা হচ্ছে আমি নাম্বারটাকে ধরো দেখাতে চাই ওই স্ট্রিং এর ভেতরে, তখন ফরম্যাটেড আউটপুট প্রিন্ট করতে হয়। ফরম্যাটেড আউটপুট মানে আগের আউটপুটটাতে খেয়াল করো, ইওর নেম ইজ ইজিক্যাল টু বলার পর একটা স্পেস দিয়েছি, এই স্পেসটা নিজে থেকে নিয়ে নেবে কমা দিলে। আর কমা না দিয়ে যদি আমি ফরম্যাটেড আউটপুট দিই এরকম সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে ভেরিয়েবলের নামটা দিই আর আগে একটা এফ ব্যবহার করি, তাহলে কিন্তু ওই স্পেসটা দেবে না। ঠিক আছে, এটাকে বলা হয় এফ দিয়ে যখন আউটপুট লিখি এটাকে বলা হয় ফরম্যাটেড আউটপুট। মানে কি না, আউটপুটটা দেখানোর সময় আমি লাইনটা যেভাবে লিখবো এক্স্যাক্টলি সেভাবেই আসবে। ভেরিয়েবলের ভ্যালুগুলো কোথায় আসবে, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমি ভেরিয়েবলের নামগুলো লিখে দিলেই ভেরিয়েবলের ভ্যালুটা ওই জায়গায় রিপ্লেস হয়ে যাবে। এইভাবে হচ্ছে আউটপুট দেখানো। ঠিক আছে, তো আজকে এই পার্টটাই তোমাদের ছিল। মানে খেয়াল করে দেখো, এই যে যেটা এক্সপ্রেশন স্টেটমেন্ট টাইপ কনভার্সন অ্যান্ড ইনপুট আউটপুট, এই পার্টটা আমি করিয়ে দিলাম। পরের ক্লাসে তোমাদের এরর বলে যে অংশটা আছে, বিভিন্ন টাইপের যে এরর আছে সেগুলো করাবো। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে, আজকে এইটুকুই রাখছি।